কাল আমার বিয়ে মুন। কি বলছিস রোজ? হ্যাঁ ঠিক বলছি, বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে রে। কেন? কি হয়েছে? বাবার নাকি ছেলে খুব পছন্দ হয়েছে। তুই না পড়াশোনা করতে চাস? সবার কপালে সবকিছু সয় না রে, হয়তো আমারও তাই। গরিবের ঘরে জন্মেছি, কষ্ট তো করতে হবেই। এসএসসি পরীক্ষার পরে মা বাবার কাছে বোঝা হয়ে গেলাম, বিয়ের পিড়িতে বসতে হচ্ছে। মুন আমাকে জড়িয়ে ধরে বলল, এভাবে বলিস না, আমার খুব কষ্ট হয়। আচ্ছা, আমার বাবাকে আঙ্কেলের সাথে কথা বলতে বলি। না রে, বাবা স্পষ্ট বলে দিয়েছেন এই বিয়ে হবেই। ছেলে নাকি খুব ভালো, বড় লোকও বটে। সে নাকি বিলেত ফেরত ইঞ্জিনিয়ার, বাবা তাকে হাতছাড়া করবেন না। কি ইঞ্জিনিয়ার? বয়স কত? আমি মাথা নিচু করে বললাম, 30 বছর হবে। কি বলছিস রোজ? তোর তো সবেমাত্র 17। আমার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সবই আমার কপাল রে মুন। মন স্তব্ধ হয়ে বসে পড়ে। আমাকে বাড়ি যেতে হবে মুন, আমি থাকতে পারবো না। তুই কিন্তু অবশ্যই আসবি। মুনের চোখ থেকেও জল গড়িয়ে পড়ছে। ও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। আমিও কাঁদতে থাকলাম। কিছুক্ষণ পর মুনের থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আমার পরিচয়, আমি হচ্ছি মেহেরিমা মেহরোজ। সবাই রোজ বলেই ডাকে আমায়। সবেমাত্র এসএসসি পরীক্ষা দিলাম, এর মধ্যেই বিয়ে ঠিক হয়ে গেল। ঠিক হওয়ারই কথা। আমি গরিব পরিবারের মেয়ে, ভালো একটা জায়গা দেখে আমায় বিয়ে দিতে পারলেই বাবা বাঁচেন। ভালো একটা সম্বন্ধ পেয়েও গেলেন। শুনেছি সে নাকি বিলেত ফেরত ইঞ্জিনিয়ার, শহরে খুব নামি দামি ব্যক্তি সে। এমন পাত্র বাবা কিছুতেই হাতছাড়া করবেন না। তার সম্পর্কে এর থেকে বেশি কিছুই জানি না, এমনকি তার নামটাও আমার অজানা। আমার জানার কোনো আগ্রহও নেই। যেই বিয়েতে আমার মতের কোনো মূল্য নেই, সেখানে জেনেই বা কি হবে। আর যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে তাসনিমা তাইমুন। আমি মুন বলেই ডাকি। সে ছোটবেলা থেকেই আমাদের বন্ধুত্ব, ছোট থেকেই একসাথে বড় হয়েছি আমরা। এখন এই নতুন বন্ধনে আবদ্ধ হয়ে দূরে চলে যেতে হবে। আগের মতো হয়তো আমায় কাছে পাবে না, তাই সে কাঁদছে। এতক্ষণ আমরা আমাদের স্কুলের সামনের বেলি তলায় বসে বসে কথা বলছিলাম। এখন বাড়ি যেতে হবে, কাল বিয়ে। আজ আমি বাড়ি থেকে বের হয়েছি, এটা শুনলে তো আমার রক্ষে নেই। তাই তাড়াতাড়ি করে বাড়ির পথে রওনা দিই। বিকেলে পথের ধারে হাঁটছি। শরতের ছোঁয়ায় সর্বত্র কাশফুলের রাজ্য। হাতে একটা কাশফুল নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি প্রবেশ করলাম। বাড়িতে ঢুকেই দেখলাম মা সদর দরজার দিকে তাকিয়ে আছেন। আমাকে দেখে এগিয়ে আসেন। রোজ, তোর কি বুদ্ধিশুদ্ধি নাই? কালকে বিয়া, আজকেই তুই বাহিরে ঘুরোস? মুনের সাথে দেখা করতে গিয়েছিলাম। মা আর কিছু বললেন না। ভিতরে যা, একটু পরে হলো। একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে চলে এলাম। ভেতরে গিয়ে অবাক হলাম, আমি বাদে সবাই রেডি। সবাই এত খুশি এই বিয়েতে, আমি কেন খুশি হতে পারছি না? আমার চাচাতো বোন মিম এসে বলল, চলো রোজ আপু, তোমাকে রেডি করে দেই। আমার মাও চলে এলেন। মা বললেন, দেখ রোজ, ছেলেটা খুব ভালো, এমন ছেলে লাখে একটা। তুই কোনো ঝামেলা করিস না, তোর বাবাকে তো চিনিস। আমি শুধু বলে কাটিয়ে যাই। মনে মনে বলতে থাকি, একটা মেয়ের মতামত না জিজ্ঞেস করে বিয়ে করতে চাইছে, এই কেমন ভালো ছেলে। যাই হোক, সবাই মিলে আমাকে রেডি করে দিচ্ছে। আমি গ্রামের একটা মেয়ে, ততটা সাজগোজ আমি করি না, আর ইচ্ছেও নেই। তবুও আমাকে মুখ ভর্তি মেকআপ দিয়ে সাজিয়ে দিচ্ছে সবাই। শুনেছি আমার হবু শাশুড়ি নাকি আজ হলুদ দিতে আসবে, তার যত্নে যাতে কোনো ত্রুটি না হয় এইসব বলা বলি করছে সবাই। দেখতে পেলাম বাবার চোখ মুখে বিশ্বজয়ের উল্লাস। এতটা খুশি আমি আর কিচ্ছু বললাম না, নীরবে সবার কথা শুনে গেলাম। আমার বাবারা 3 ভাই, আমরা সকলে এই বাড়িতেই থাকি, কিন্তু 3 ভাইয়ের জন্য 3টে ঘর। বড় চাচার মেজো চাচার ঘর দুটো দেওয়াল করা, মাঝে একটা ছোটখাটো উঠান। এখানে সব আয়োজন করা হয়েছে। সবার অনেক আনন্দ উল্লাসের মাধ্যমে হলুদের অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠান শেষে আমার হবু ফুফু শাশুড়ি বললেন, মারে, আমার পাগল ছেলেটারে সামলে রাখিস, তোকে অনেক ভালোবাসে, জানিস ওর জীবনটা অনেক বেশি কষ্টের। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম, কিন্তু তার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। কি বলছেন উনি? রাতে না খেয়েই শুয়ে পড়লাম। সারা রাত আমার হলুদ মাখানো। গ্রামের নিয়ম অনুযায়ী সকাল ছাড়া নাকি গোসল করতে পারবো না। প্রচুর বিরক্ত লাগছে, তবুও চোখ বুজে শুয়ে রইলাম। মুন আমার হলুদ সন্ধ্যায় আসেনি। জানি না কি হয়েছে, বিয়েতে আসবে তো। কিছুই ভালো লাগছে না। মুন আমার এমন একজন বান্ধবী যার সাথে আমি সব কথাই শেয়ার করি। ওই একমাত্র ব্যক্তি যাকে আমি পরিবারের লোকজন থেকেও বেশি বিশ্বাস করি। আমাদের দুইজনকে একসাথে দেখলে মনে হবে আমরা 2 বোন। সকালে শহর থেকে তারা সবাই চলে এসেছেন। 2টো মেয়ে এসে আমার কাছে বসেছে। একজন আমার থেকে বড় আর একজন আমার সমবয়সী।
দুজন মিলে আমায় সাজিয়ে দিচ্ছে আর কথা বলছে। জানতে পারলাম দুজনেই আমার ননদ। যাকে আমার সমবয়সী বলে মনে হয় সে আমার বরের আপন বোন। তার নাম তাসনুবা মাহমুদ মিফতা। সে নাকি 9-এ পড়ে। যাক, আমার থেকে ছোট তাহলে। আর বড়জন হচ্ছে তার ফুফাতো বোন আলিশা রহমান। সে বিবাহিত, একটা ছেলে আছে তার। কিন্তু দেখে তো এরকম মনে হয়ই না। এই বিভিন্ন কথা বলছে তারা। কথা বলতে বলতে আমাকে সাজানো শেষ করলো তারা। গায়ে জুড়ে দিল একটা মেরুন রঙের লেহেঙ্গা শাড়ি। আমার মেহেদি রাঙা হাতগুলোতে খয়েরি রঙের চুড়ি সমাহার, ঠোঁট রাঙানো লাল লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল মাখা, গা ভর্তি ভারী গহনা। আমার ননদিনী বলে উঠল, উফ ভাবি, তোমাকে যা লাগছে কি বলবো আর। তুর্য ভাই দেখলেই তো। অপরজন বললেন, ঠিক বলেছিস। জানতে পারলাম তার নাম তুর্য, তাসকিন মাহমুদ তুর্য। বিয়ের সকল নিয়ম মেনেই আমাদের বিয়ে সম্পূর্ণ হলো। মুনকে মাত্র একবার দেখেছি। ওর মন অনেক খারাপ। কিছুক্ষণ থেকে ও চলে গেছে। যাকু এসেছিল এটাই বেশি। বিয়ের পর বরের যাওয়ার সময় মেয়েরা নাকি খুব কান্না করে, কিন্তু আমার কান্না আসছে না। শুধুমাত্র ছোট বোন মধুর জন্য খুব কষ্ট হচ্ছে। আমাকে এসে জড়িয়ে ধরে বলল, আমায় ছেড়ে চলে যাবি আপুই? আমি একা কি করে থাকবো? এখন আমার খুব কষ্ট হচ্ছে। মা বাবাও অনেক কাঁদলেন। আমি অবাক হয়ে চেয়ে থাকলাম। আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, এখন আবার কাঁদছো কেন? আমাদেরকে বিদায় দেওয়া হলো। গাড়ি চেপে তাদের বাড়ির দিকে, অর্থাৎ শহরের দিকে রওনা হলাম। শুনেছি তারা নাকি এই গাড়ির লোক, কিন্তু এখন শহরেই থাকে। গাড়িতে বসে খুব কান্না আসছে, কিন্তু কাঁদতে পারছি না। আমার বর স্পষ্ট বলে দিয়েছেন যদি কান্না করি তাহলে রাস্তায় ফেলে দিয়ে চলে যাবেন। তার কণ্ঠের মায়ে পড়ে গেলাম। এক সুমিষ্ট আওয়াজে আমাকে শান্ত হতে বললেন তিনি, কিন্তু আমি একবারও দেখিনি তাকে। বুঝতে পারলাম তার দৃষ্টি আমাতেই নিবদ্ধ। কিছু বললাম না। রাত প্রায় 10টা। তাদের বাড়িতে চলে আসলাম। বাড়িটা দেখেই বুঝতে পারলাম তারা কতটা বড়লোক। এক বিশাল এলাকা জুড়ে তাদের বাড়িটা, চারপাশে গাছগাছালির সমাহার। বাড়ির আশেপাশে ততটা বাড়ি নেই, একেবারেই শান্ত পরিবেশ। বোধহয় এলাকাটা পুরোই তাদের দখলে। বাড়িতে প্রবেশ করার পর আমাকে একটা সুসজ্জিত কক্ষে নিয়ে যাওয়া হলো। ঘরটা বেশ পরিপাটি করে গোছানো, চারদিক ফুলের সুবাসে মুখরিত। রাত প্রায় 12টা। খাটের উপর বসে আমার বরের অপেক্ষায় বসে আছি। আর বসতে পারছি না, খুব ঘুম পাচ্ছে আমার। সচরাচর রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার অভ্যাস আমার। দুদিনের ক্লান্তিতে আমার অবস্থা খারাপ। কাল রাতে ঘুম হয়নি। বসে বসে ঘুমোচ্ছি আমি। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেলাম। আমি নড়েচড়ে বসলাম। বুঝতে পারলাম সে এসেছে। চুপ করে বসে আছি আমি। সে এসে আমার পাশে বসলো। আমি কিছু বলতে যাব এর আগেই তিনি বললেন, মেহু, খুব ঘুম পাচ্ছে তোমার? আমি চুপ করে থাকলাম। সে আমার থুতনি উঁচু করে তুললেন। এদিকে তাকাও। তার দিকে তাকানোর কোনো ইচ্ছেই আমার ছিল না, তবুও দেখলাম। তার দিকে চেয়েই থাকলাম। এক অন্যরকম সৌন্দর্য তার, এক সুদর্শন সুপুরুষ যাকে বলে। ফর্সা চেহারায় ছোট ছোট দাড়ির আবির্ভাব, গোলাপি ঠোঁট জোড়া নাড়িয়ে কথা বলছে আমার সাথে। গায়ে তার কালো রঙের শেরওয়ানি, পলক যেন পড়ছে না তার থেকে। সে হাসছে। উফ, আরো বেশি সুন্দর লাগছে এখন। একটা পুরুষ মানুষ এত সুন্দর হয় কিভাবে? সে আমার সামনে হাত নাড়ালো। আমার ধ্যান ভেঙে গেল। সে হেসে বলল, মেহু, আমাকে দেখার অনেক সময় পাবে। আপাতত তুমি পড়াশোনায় মন দাও। কয়েকদিন পর রেজাল্ট আসবে। কলেজে ভর্তির প্রিপারেশন নাও। আর হ্যাঁ, এখন ঘুমাও। আমি সোফাতে ঘুমাচ্ছি। কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও। তার ব্যবহারে আমি আরো বেশি আশ্চর্য হলাম। বেশি কিছু না ভেবেই ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে যা দেখলাম, সকালে ঘুম থেকে উঠে আমি অবাক। সূর্য আমার ডান হাত আঁকড়ে ধরে পাশেই বসে ঘুমিয়ে আছেন। তার ঘুমন্ত চেহারাটা খুব মায়াবী লাগছে এখন। সিল্কি চুলগুলো কপালটায় এসে নামছে। সুদীর্ঘ আঁখি পল্লব বন্ধ করে শুয়ে আছেন। মনে হচ্ছে একটা বাচ্চা ঘুমিয়ে আছে। তার মুখশ্রীতে ক্লান্ত ভাব স্পষ্ট। আমার বেশ অস্বস্তি লাগছে এই মুহূর্তে। একে তুর্য এভাবে হাত ধরে রেখেছেন, আরেকদিকে আমার শাড়ি এলোমেলো হয়ে আছে। তুর্য ঘুম থেকে উঠে দেখলে কি হবে? আমি কিছুক্ষণ চেষ্টা করেও তার শক্ত হাতের বাঁধন খুলতে ব্যর্থ হলাম। সে আমার হাত সযত্নে বুকে আগলে গভীর ঘুমে মগ্ন। এখন কি করব আমি? তাকে ডাক দিতেও অস্বস্তি লাগছে। এক হাত দিয়ে বারবার শাড়ি ঠিক করার চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই সম্ভব হচ্ছে না। কোনো উপায় না বুঝে কিছুক্ষণ বসে রইলাম। অবশেষে বাধ্য হয়ে তাকে ডাক দিলাম, এই যে হাতটা ছাড়ুন। আমার আওয়াজ শুনে তুর্য চোখ খুলে তাকালো।
সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে, অপলক দৃষ্টিতে। তার দৃষ্টি এক রহস্যময় দৃষ্টি। কেন এইভাবে তাকিয়ে আছেন তিনি, আমার বোধগম্য হলো না। আমি তার চোখ থেকে চোখ সরিয়ে নিলাম। হঠাৎ তুর্য আমার হাত এক ঝটকায় সরিয়ে দিলেন। মুহূর্তেই হন হন করে ওয়াশরুমের দিকে চলে গেলেন। তার চেহারায় রাগ স্পষ্ট। এমন কেন হলো আমি বুঝতে পারলাম না। তার এহেন কাণ্ডে হতবাক হওয়া ছাড়া আর কিছুই বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর তুর্য ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। আমি তার দিকে তাকাতেই সে চোখ সরিয়ে নিলেন, ড্রয়ার খুলে দিয়ে বললেন, এখানে তোমার জামা কাপড় আছে, শাড়িটা চেঞ্জ করে আসো। বলেই সে রুমের বাইরে চলে গেলেন। ড্রয়ারে হরেক রকমের কাপড়ের বাহার দেখে বেশ অবাক হলাম। আমি খয়েরি রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বারবার শাড়ি পরার চেষ্টা করছি আমি, কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হচ্ছি আমি। গ্রামে বড় হলেও শাড়ি পরার অভ্যাস আমার নেই। আমি কখনো শাড়ি পরিনি। শাড়ির কুচি ঠিক করতে গেলে আঁচল সরে যাচ্ছে, আবার আঁচল ধরলে কুচি নষ্ট হয়ে যাচ্ছে। কি করব, মেজাজ বিগড়ে যাচ্ছে। হঠাৎ শুনতে পেলাম কেউ চিৎকার করে বলছে, মেহু। পেছন ফিরে দেখলাম তুর্য রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এখনই আমাকে খেয়ে ফেলবেন। আমি তাড়াতাড়ি শাড়িটা কোনো রকম গায়ে জড়িয়ে নিলাম। সে আমার কাছে এসে জড়িয়ে ধরে আমার থুতনি চেপে ধরলেন, দাঁতের সাথে দাঁত চিবিয়ে আমাকে বললেন, এভাবে দরজা জানালা খুলে শাড়ি পরছো কেন? কোনো কমন সেন্স নেই তোমার? আমি এসেছি, অন্য কেউ এলে কি করতে? তার কথায় নিজেকে হাজারটা বকা বাধ্য করলাম। একটুও খেয়াল ছিল না যে দরজাটা খোলা ছিল। কি হয়েছে, কথা বলছো না কেন? লোকদের নিজের শরীর দেখানোর চেষ্টা করছো নাকি? তার কথায় আমার চক্ষু বাহিরে বের হওয়ার উপক্রম। কি বলছেন উনি এসব? কাল রাতের ব্যবহারের সাথে তো এর কোনো মিল নেই। কি হয়েছে? আমি তো কিছু বলছি, অ্যান্সার মি ফার্স্ট। আমি ভয় পেয়ে গেলাম। আমতামতা করে বললাম, আসলে খেয়াল ছিল না, দরজাটা যে খোলা, আর শাড়িটাও পরতে পারছিলাম না তাই। কি, না পড়তে পারলে পড়তে নিয়েছো কেন? ড্রয়ারে কি শুধু শাড়িই ছিল নাকি? মানে তার ব্যবহারে এখন খুব কান্না পাচ্ছে আমার। কি জানি কেন এমন হচ্ছে, আমার সাথে এতটা খারাপ কেন কথা বলছেন উনি। নিজের অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তুর্য হয়তো সেটা খেয়াল করলেন। দেখলাম তার মুখখানা মুহূর্তেই মলিন হয়ে গেছে। ক্রমেই আমায় নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। নিজ হাতে খুব যত্নে আমায় শাড়ি পরিয়ে দিচ্ছেন উনি। আমি ভয়ে চুপটি করে দাঁড়িয়ে আছি। কিচ্ছু বলার সাহস হচ্ছিল না আমার। আবার কি নাকি বলে। তুর্য শাড়ির কুচিগুলো ঠিক করে আমার হাতে ধরিয়ে দিলেন। বাকিটা তুমি নিজেই ঠিক করতে পারবে, আমার কাজ আছে, নিচে যাই। আর হ্যাঁ স্টুপিড, এবার দরজা আটকে নাও। আমি মাথা নিচু করে সম্মতি জানালাম। কিছুক্ষণ পর শাড়ি ঠিক করে নিচে চলে এলাম। ছোট থেকে এই গ্রামের ছোট কুটুরিতে আমার বসবাস, কিন্তু এই বাড়ির কোনো অংশে মহল থেকে কম নয়। বিলাসবহুল এই বাড়িতে কোনো জিনিসের কমতি নেই। কেউ পরম যত্নে নিজ হাতে সাজিয়েছেন এই মহল। অপূর্ব সুন্দর এই বাড়িতে শখানেক লোক বেশ আরামায়েশে থাকতে পারবে। উপরতলায় তুর্যের ঘরটা, এখন এতে আমারও সমান অধিকার। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে দেখলাম মিফতা টেবিলে খাবার সাজিয়ে রাখছে। আমাকে দেখে একটা সৌজন্যমূলক হাসি দিল সে। ঘুম কেমন হয়েছে ভাবিমণি? হ্যাঁ ভালো। এসো নাস্তা করবে। মা বাবা তারা কোথায়? দেখলাম মিফতার মুখখানা কালো হয়ে গেছে। কি হয়েছে মিফতা? ভাবিমণি, আমাদের মা নেই। মা 6 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে। তো পরশু হলুদে গেল সে কে? ওটা তো আমাদের ফুপু, আমাদের অনেক আদর করে। তো বাবা? এবার খেয়াল করলাম মিফতার চোখ দিয়ে অশ্রু ঝরছে। কেন এই অশ্রু তা আমি বুঝতে পারলাম না। বাবা আমাদের এখানে খুব কম আসে। মা মারা যাওয়ার পর বাবা আরেকটা বিয়ে করে নিয়েছে। সে এখন সেখানেই থাকে, সে আমেরিকায়। আমরা তার কাছে বোঝা। আমরা 2 ভাই বোন আর রেহানা চাচি আর আবুল চাচা এই বাড়িতে থাকি। আমি বেশ অবাক হলাম। আর অবাক হব নাই বা কেন? এই কেমন কথা, নিজের সন্তানদের বোঝা মনে করেন? কি বলছে ও? রান্নাঘর থেকে মধ্যবয়সী এক মহিলা বেরিয়ে এলেন। বৌমনি, উঠে গেছো? তাকে চিনতে পারলাম না। তারপরেও হাসির মাধ্যমে জবাব দিলাম, মিফতা হয়তো বুঝতে পারলো ব্যাপারটা। ভাবিমণি, এ হচ্ছে রেহানা চাচি। মা মারা যাওয়ার পর থেকে রেহানা চাচি আর আবুল চাচাই আমাদের সাথে থাকে। এই আমাদের সংসার, আর এখন থেকে এটা তো তোমারও সংসার। তুমি নিজে হাতে সাজিয়ে নিও। তাদের সবার কথায়
কিছুটা রহস্য আন্দাজ করতে পারলাম। এইভাবে কথা বলছে কেন তারা? কিছু একটা বলতে চাচ্ছে না আমাকে? বৌমনি, সূর্য বাবা কোথায়? সে তো ঘরেই নেই, কিছুক্ষণ আগে বেরিয়ে গেল, বলল কাজ আছে নাকি তার। ও আচ্ছা ভাবিমণি, আসো নাস্তা করবে। আমার খুব খিদে পেয়েছে, তোমার সাথে খাবো বলে বসে আছি। মিফতার কথায় বেশ ভালো লাগলো। মেয়েটা ছোট হলেও বেশ বুদ্ধিমতী আর চাপা স্বভাবের। মিফতা, রেহানা চাচি আর আমি তিনজন মিলে নাস্তা সেরে নিলাম। নাস্তা শেষ করে মিফতা বলল, ভাবিমণি, আমি স্কুলে যাই, 3 দিন ধরে যাইনি। আরও বন্ধ দিলে স্যার প্রচুর বকা দিবে। আচ্ছা যাও, সাবধানে যেও, নিজের খেয়াল রেখো আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, কেমন? বুঝতে পারলাম আমার কথায় মিফতা খুব খুশি হয়েছে। তার চোখ দুটো দিয়ে আনন্দ অশ্রু প্রভাবিত হচ্ছে। সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, ভাবিমণি, মামনি যাওয়ার পর আমাকে কেউ এভাবে বলেনি। মিফতার কথাতে নিজের মধ্যেও খারাপ লাগা কাজ করছে। কি জানি কেন এমন হচ্ছে। আমি তো মাকে ছাড়া আজ এই প্রথম এই বাড়িতে থাকছি। আমি বুঝতে পারছি মা কি জিনিস। যতই হোক, মা তো সে। অন্যদিকে এই মেয়েটা 6 বছর মাকে ছাড়া থাকছে। জানি না কত কষ্ট এর মাঝে। আমি মিফতার মাথায় হাত বুলিয়ে বললাম, তুমি একা যাবে নাকি? না, আবুল চাচা দিয়ে আসবে। স্কুল এখান থেকে বেশি দূরে না। আমি দুপুরে ফিরে আসব, কেমন? তুমি নিজের খেয়াল রেখো, আর কিছু লাগলে ভাইয়া আর রেহানা চাচি তো আছেই, বিকেলে দুজনে মিলে আড্ডা দেব। বুঝতে পারলাম না দুটি নয়ন এই মুহূর্তে আমাকে দেখে আনন্দ তৃপ্ত হাসছে। মিফতাকে বিদায় জানিয়ে রেহানা চাচির সাথে হাতে হাতে 2-1টা কাজ করলাম আর কথা বললাম। তিনি তো আমাকে কোনো কাজই করতে দিতে চাইছিলেন না, তবু আমি করলাম। গ্রামের মেয়ে আমি, বাড়ির প্রায় সব কাজই আমি পারি। রান্না থেকে শুরু করে কাপড় কাচা, বাসন মাজা, সব কোনো কাজই আমার অজানা ছিল না। তাই আমার কোনো সমস্যা হলো না। ব্যালকনিতে দাঁড়িয়ে খোলা আকাশ পানে চেয়ে আছি আমি। এতক্ষণ খানিকটা ভালো লাগলেও এখন খুব করে কান্না পাচ্ছে আমার। মা বাবার কথা খুব মনে পড়ছে। তাদের থেকে দূরে কখনো থাকিনি আমি। মন খারাপ করে দাঁড়িয়ে আছি আমি। হঠাৎ করে কেউ বলে উঠল, মেহু, বয়স কম হলেও তুমি কিন্তু বড় হয়ে গেছো। পেছন ফিরে দেখলাম সূর্য কথা বলছেন। সূর্যের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। কি এমন করেছি আমি যাতে তার মনে হচ্ছে আমি বড় হয়ে গেছি? আমার দিকে দৃষ্টি প্রয়োগ করে সে মুচকি হাসছে। আমার মাথায় কিছুই ধরছে না। মেহু, তুমি এখনো ছোট, নিজের মাথায় বেশি প্রেশার নিও না। এবার আরো বেশি অবাক লাগছে। এ কেমন কথা? একবার বলছে আমি বড় হয়ে গেছি, আবার বলছে আমি ছোট। কিছুই বুঝতে পারলাম না। ঠোঁট উল্টে দাঁড়িয়ে থাকলাম। সূর্য আমার ঠোঁট উল্টানো দেখে শব্দ করে হেসে বললেন, আমার কথা তুমি বুঝবে না, এই পিচ্ছি মাথায় প্রেশার দিও না, রুমে যাও। আমি কিছু না বলে রুমে চলে এলাম। রুমে এসে দেখলাম খাটের উপর একটা বক্স। বক্সটা হাতে নিয়ে দেখলাম এর উপরে খুব সুন্দর করে লেখা আছে মেহুপুরি। বেশ অবাক হলাম, এটা কি তুর্য এনেছে? বেশ কৌতূহল নিয়ে বক্সটা খুলে ফেললাম। আমি আশ্চর্য হলাম, এর ভেতরে অনেক ধরনের চকলেট। কিন্তু মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল। আমি তো চকলেট খাই না। চকলেট খেলে দাঁত প্রচুর পরিমাণে ব্যথা করে। বক্সটা খাটে রেখে দিলাম। খুশি হওনি? বক্সটা হাতে নিয়ে পেছন ফিরে তাকালাম। তুর্য, আমি চকলেট খাই না, ডাক্তার নিষেধ করেছেন। আমার দাঁতে প্রচুর ব্যথা হয়। এটা তো আমি জানি। আপনি কিভাবে জানলেন? তোমার এত জেনে লাভ নেই। এগুলো এনেছেন কেন? তুমি বলো, এগুলো কেন এনেছি? আপনি আনলেন, আমি কিভাবে জানবো? জানা লাগবে না, এগুলো রেখে দাও। কিছুই বুঝতে পারলাম না। আমি চকলেটগুলো নিয়ে ড্রয়ারে রেখে দিলাম। মেহু, জি বলেন। আর যাই করো, মিফতার সাথে কখনো খারাপ ব্যবহার করো না। ও আমার একমাত্র ছোট বোন। আমার দুনিয়া ওকে ঘিরে। হয়তো ওর জন্যই এখনো আছি। আমি না থাকলেও তুমি মিফতার সাথে থাকবে তো? আমি তার কথায় আশ্চর্য হলাম। আর হব নাই বা কেন? কি বলছেন উনি? উনি কোথায় যাবেন? আপনি আবার কোথায় যাবেন? কি বলছেন এগুলো? কোথাও না, এই বললাম আর কি। ওকে নিজের বোনের মতো দেখো, কেমন? বলেই তুর্য রুম থেকে বেরিয়ে গেলেন। আমি তার যাওয়ার পানে চেয়ে রইলাম। লোকটা এমন কেন? তার কথায় কোনো আগাগোড়া আমার বুঝে আসে না কেন? দুপুর গড়াতেই মিফতা চলে এলো। আমি তখন ড্রয়িং রুমটা গোছাতে ব্যস্ত। রেহানা চাচি রান্না করছে, এই ফাঁকে আমিও টুকিটাকি
কাজ করছি। মিফতা এসেই আমাকে জড়িয়ে ধরলো। কি করছো সুইট ভাবিমণি? তুমি চলে এসেছো? স্কুল শেষ? হ্যাঁ। যাও গোসলটা সেরে নাও, খাবার খাবে। হুম। মিফতা চলে গেল, আমি ঘরটা গুছিয়ে সোফাতে গিয়ে বসলাম। মানুষটা সেই যে বের হলো, এখনো আসার কোনো নামগন্ধ নেই। কোথায় সে? এখনো আসছে না কেন? কাল যে এলাম, বাবা মায়ের সাথেও একটাবার কথা হলো না। সব মিলিয়ে মনটা বেশ খারাপ। মন খারাপ করে বসে আছি। মন খারাপ কেন বৌমনি? কই না তো চাচি। আমি বুঝি মা, বাবা মায়ের সাথে কথা বলতে চাও? হুম। আচ্ছা, তুর্য বাবা কোথায়? আমি জানি না তো। তোমারে বইলা যায় নাই? না তো। আচ্ছা। চাচির সাথে কথা বলতে বলতেই মিফতা চলে এলো। ভাবিমণি কি করছো? এই তো বসে আছি। তা দিন কেমন কাটলো? কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। তোমার স্কুল কেমন গেল? স্যার বকেছে? না, ভাইয়া নাকি স্যারকে ফোন করেছিল। ও, চলো, খাবে না? ভাইয়া আসুক, ততক্ষণ আমরা গল্প করি, চলো। আমি মুচকি হেসে সায় দিলাম। মিফতা আমাকে টেনে বাড়ির বাহিরে নিয়ে এলো। ও আমাকে বাড়ির বাগানের দিকটায় নিয়ে গেল। বিশাল এলাকা জুড়ে বাগানটা। এতে রয়েছে অনেক রকমের ফুল ও ফল গাছ। খুব শৃঙ্খল সারিতে দাঁড়িয়ে আছে এগুলো। মিফতা আমাকে নিয়ে বাগানের এক কোণে বসানো দোলনায় বসিয়ে দিল। সেও আমার পাশ ঘেঁষে বসে পড়ল। এরপর শুরু করলো স্কুলের আলাপ। শুনতে বেশ ভালো লাগছে। যা আন্দাজ করতে পারলাম, মেয়েটা অনেক মিশুক প্রকৃতির। আমি মিফতার কথাগুলো বেশ মনোযোগ সহকারে শুনছিলাম। এর মাঝেই সুমিষ্ট এক কণ্ঠের জোরালো আওয়াজ শুনতে পেলাম। খাওয়া দাওয়া ছেড়ে এখানে বসে গল্প করা হচ্ছে কেন? ভাইয়া চলে এসেছো? তোমার অপেক্ষায় তো ছিলাম। আমি তো কখন এলাম, আপনাদেরই কোনো সারা শব্দ নেই। তা না, এমন করছো কেন? নতুন ভাবির সাথে একটু গল্প করছিলাম। তা খাওয়া শেষ করে সারাদিন গল্প করো, কোনো মানা নেই। এখন খেতে চলো। আচ্ছা চলো। আমার কিছু বলার সাহস হলো না। আমি চুপটি করে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলাম। ভয়ে কিছুই বললাম না। কি জানি, তাকে দেখলে বলার ভাষাই আমি হারিয়ে ফেলি। মিফতা আমার হাত টেনে নিয়ে এলো। আমি দেখলাম তুর্যের দৃষ্টি আমাতেই নিবদ্ধ। আমার মুখের অবস্থা দেখে সে মিটিমিটি হাসছে। খাওয়া দাওয়া শেষে তুর্য উপরে চলে গেলেন। আমি রেহানা চাচির সাথে টেবিল গুছিয়ে উপরে চলে আসলাম। মিফতা ঘুমোতে চলে গেছে। রুমে গিয়ে দেখলাম তুর্য চোখের ওপর হাত রেখে খাটের ওপর শটান হয়ে শুয়ে আছেন। মায়ের সাথে কথা বলার খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু সামনে এগোনোর শক্তি বোধ হয় হারিয়ে ফেললাম। পেছন ফিরে বেরিয়ে আসব, তখন শুনতে পেলাম সে মোহনীয় কণ্ঠস্বর। মেহু, কোথায় যাচ্ছ? আমি কিছু বলতে পারলাম না। দেখলাম তার হাতখানা চোখের উপর এখনো। তাহলে সে আমাকে কিভাবে দেখলো? আশ্চর্য হলাম। মেহু, কথা বলছো না যে? আমাকে ভয় পাও? আমি কিছু বললাম না। তুর্য এবার চোখ থেকে হাত সরিয়ে উঠে বসলাম। হাতের ইশারায় আমাকে তার নিকট ডাকলেন। আমি এগিয়ে গেলাম। খাটের নিকট আসতেই সে আমার এক হাত টেনে আমাকে তার পাশে ঘেঁষে বসালেন। আমি যেন পাথর জমে গেলাম। তুর্য বললেন, মেহু, মা বাবার সাথে কথা বলতে চাও? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। সে মুচকি হেসে আমাকে বললেন, মেহু, আমি জানি এই বিয়েটা হয়তো তোমার অমতে হয়েছে। আমি এমন কোনো কাজ করব না যা তুমি পছন্দ করো না। আমাকে বন্ধু ভাবতে পারো। নিজের সব প্রয়োজন আমার কাছে না বললে আমি বুঝবো কিভাবে? আমি কিছু না বলে বসে থাকলাম। তুর্য আমার হাতে ফোনটা দিয়ে বললেন, নাও কথা বলো। আমি আনন্দিত হয়ে ফোনটা হাতে নিলাম। মাকে কল করে তার সাথে কথা বলতে শুরু করলাম। যতই অভিযোগ অভিমান থাকুক না কেন, সে তো আমার মা। আমি জানি, আমার জননী। তুর্য আমার উল্লাসিত মুখটা দেখে মুচকি হাসছেন। পিচ্চিটা অল্পতেই খুশি। প্রাণ খুলে হাসা তো তোমার থেকেই শেখা। তোমায় দেখলে কেন বারবার প্রেমে পড়ে যাই, কেন বারবার মন এই ছোট্ট পরীকেই চায়। তবে কি তুমি আমার স্নিগ্ধ পরী? ওই মায়াবী চোখে কি এমন আছে যা প্রতি মুহূর্তে আমাকে পাগল করে? তবে কি আমার স্নিগ্ধ আবেশে তুমি, শুধুই তুমি? ধরনের বুকে আধার ঘনিয়ে আসছে। সন্ধ্যা হয়ে এসেছে।
সেই বিকেল থেকে মিফতার সাথে গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে এলো টেরই পেলাম না। এই হাজারো বিষয়ে আলাপন হলো তার সাথে। একদিনেই দুজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হয়ে এলো। আমরা দুজনে ছাদে বসে বসে গল্প করছিলাম। একটু আগে তুর্য এসে ডাক দিয়ে গেছেন। তবুও আমাদের গল্পের ভাণ্ডারের জমানো গল্প বলি এখনো শেষ হয়নি। আমরা আমাদের মতো গল্প করেই চলেছি। পরক্ষণে দেখতে পেলাম তুর্যকে। সে বোধহয় রেগে আছেন। তার মুখ রাগে লাল হয়ে আছে, কপালের রক্ত দুটি স্পষ্ট দেখা যাচ্ছে। তাকে দেখে আমারও এই মুহূর্তে বেশ ভয় লাগছে। মিফতা আমার পেছনে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরলো। এখন আমি তুর্যের মুখোমুখি, আমার পেছনে মিফতা। ভয় আমি পাথরের মতো জমে যাচ্ছি। কিছু বলার সাহস হচ্ছিল না। তুর্য আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার রাগের কারণ ততটা ভালো করে বুঝতে পারলাম না। সে রাগে কণ্ঠে মিফতাকে ঘরে যেতে বললেন। মিফতা প্রথমে আমায় ছেড়ে যেতে চাইছিল না। পরক্ষণে তুর্যের দৃষ্টিপাত লক্ষ্য করে সে এক দৌড়ে চলে গেল। এখন আমার কি হবে? আমার তো ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। তুর্য আমার এক হাত টেনে আমায় নিচে নিয়ে আসলেন। অনেক শক্ত করে চেপে ধরায় অনেক ব্যথা পাচ্ছি আমি। ব্যথায় কাতরানোর অবস্থায় আমার বাকযন্ত্র দ্বারা একই ধ্বনি উচ্চারিত হচ্ছে। তুর্য এর কোনো পরোয়া করলেন না। ছাদ থেকে নিয়ে এসে আমাকে খাটের উপর ধাক্কা মেরে ফেলে দিলেন। অনেকটা জোরে হওয়ায় বেশ ব্যথা পেলাম। আমাকে ফেলে দিয়ে তুর্য ড্রেসিং টেবিলের আয়নায় কয়েকটা ঘুষি দিলেন। তার হাত কেটে রক্ত প্রবাহিত হচ্ছে। তাতে তার কোনো হেলদোল নেই। সে এখনো আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। তার হাত দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। আমি আর বসে থাকতে পারলাম না, দৌড়ে তার দিকে অগ্রসর হলাম। হঠাৎ এমন করছেন কেন উনি? কি হয়েছে ওনার? পাগল হয়ে গেলেন নাকি উনি? তার কাছে গিয়ে নিজের শাড়ির আঁচলটা দিয়ে তার হাতটা পেঁচিয়ে নিতে নিলেই মুহূর্তেই সে আমাকে এক ঝটকায় সরিয়ে দিলেন। আমি পড়ে যেতে নিয়েও কোনো রকম দাঁড়িয়ে রইলাম। সে এবার আমাকে দেওয়ালের দিকে ধাক্কা দিয়ে আমার গাল চেপে ধরলেন। খুব শখ না অন্যদেরকে নিজের দিকে আকর্ষণ করার? আমি আছি কেন? আমাকে ভালো লাগে না? এই তাসকিন মাহমুদ তুর্য কখনো নিজের জিনিসে অন্যের হাত পছন্দ করে না। মনে রাখবে, যেটা আমার সেটা শুধুই আমার। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি ঘটনার কিছুই বুঝতে পারলাম না। সেখানেই বসে কাঁদতে শুরু করলাম। কি হয়েছে, কি করেছি আমি, যার জন্য আমার সাথে এই ব্যবহার? কিছুক্ষণ পর তুর্য আবার ফিরে এলেন। এসেই ড্রয়ার থেকে আমার সব শাড়িগুলো বের করে নিলেন। এরপর এগুলো নিয়ে নিচে চলে গেলেন। কিছুই বুঝতে পারলাম না। এতে এতটা পাত্তা না দিয়ে বসে বসে কাঁদতে থাকলাম। কাঁদতে কাঁদতে যখন যে চোখে ঘুম চলে এসেছে কে জানে, সেখানেই বসে ঘুমিয়ে পড়লাম। ভাবিমণি, ওঠো, খাবে না? চোখ মেলে দেখলাম মিফতা। বেচারা আমার অবস্থা দেখে কেঁদেই ফেলেছে। না বলে দিলাম। মিফতা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ভাইয়ার সাথে রাগ করে আমার সাথে কথা বলবে না? আরে না পাগলি। ভাবিমণি, ভাইয়া অনেক বকেছে। না। তোমার গালগুলো লাল কেন? আর জিনিসপত্র ভাঙচুর করেছে কে? আর তুমি এভাবে বসে ঘুমিয়েছিলে কেন? আমি চুপ করে রইলাম। ভাবিমণি, ভাইয়া তোমার শাড়িগুলো পুড়িয়ে দিল কেন? মানে কি বলছো? পুড়িয়ে দিয়েছে? হ্যাঁ, সেই সন্ধ্যায়। আমি কিছু বুঝতে পারলাম না। এমন কেন করছেন উনি? এখন আরো বেশি খারাপ লাগছে। মিফতাকে কোনো রকম বুঝিয়ে পাঠিয়ে দিলাম। পুরনো এক বাড়িতে ভয়ঙ্কর দৃষ্টিতে দুটো ছেলের দিকে তাকিয়ে আছে তুর্য। ছেলেগুলোকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তুর্যের দৃষ্টিপাত লক্ষ্য করে ছেলে দুটোর গলা শুকিয়ে যাচ্ছে। কি হবে কেউই বুঝতে পারছে না। এটা বুঝতে পারছে তাদের সাথে ভালো কিছু হবে না এখন। অনেকক্ষণ চুপ করে থাকার পর তুর্য গর্জে উঠল। তুর্যের গর্জনে যেন পুরো এলাকা কেঁপে উঠল। তোদের সাহস তো কম না। তোরা তাসকিন মাহমুদ তুর্যের দিকে হাত বাড়িয়েছিস। তোদের দেখে অবাক হচ্ছি। মাফ করে দেন তুর্য ভাই, আর কখনো এমন হবে না। মাফ? তুর্য অট্ট হাসিতে ফেটে পড়ে। তা দেখে ছেলেগুলোর কলিজা শুকিয়ে যায়। ফ্ল্যাশব্যাক। সন্ধ্যায় মেহরোজ আর মিফতা দুজনে মিলে ছাদে গল্প করছিল। এমন সময় বাড়িতে দুটো ছেলে এসেছিল কিছু জিনিসপত্র দেওয়ার জন্য। কথা বলার সময় হাত নাড়তে গিয়ে মেহরোজের পেটের থেকে শাড়ির অংশটুকু সরে যায়। এতে তার পেটের অংশটুকু উন্মুক্ত হয়ে যায়। ছেলেগুলো এটা দেখে হা করে তাকিয়ে থাকে আর একে অপরকে বলতে থাকে, দোস্ত, মালটা জোস। এসবের কোনো কিছুই তুর্যের দৃষ্টিগোচর হয়নি। সেই রাত থেকেই রোজের সাথে তার এই ব্যবহার।
তোদেরকে মাফ করব আমি? ভুল হয়ে গেছে তুর্য ভাই, আর কখনো হবে না। এবারের মতো মাফ করে দেন। তুর্য এখন আর মাফ করতে জানে না। মাফ করা তো সে সেদিনই ভুলে গেছে, যেদিন তার সাথে সবচেয়ে বড় অন্যায় হয়েছিল। তুর্য চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ছেলেগুলোর আর বুঝতে বাকি রইল না যে তাদের কপালে কি আছে। তুর্য অন্য একটা লোককে ডেকে কিছু বলে সেখান থেকে বেরিয়ে এলো। শুনতে পেল ছেলেগুলোর কাতরানোর কণ্ঠধ্বনি। রাত প্রায় 2:30, গভীর ঘুমে আচ্ছন্ন আমি। হঠাৎ বুঝতে পারলাম আমি শূন্যে ভাসছি, কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ায় আমার মন চোখ খুলতে সায় দিল না। কিছুক্ষণ পর টের পেলাম কেউ আমার হাতে পরম যত্নে একের পর এক চুমু এঁকে দিচ্ছে। আমি ভয় পেয়ে চোখ মেলে তাকালাম। আবছা আলোয় তুর্যের মুখ খানিকটা বোঝা যাচ্ছে। আমার দিকে নিষ্পলক চেয়ে আছেন তিনি। আমি তৎক্ষণাৎ উঠে বসলাম। সে আমার একদম পাশ ঘেঁষে বসে পড়লেন। হঠাৎ সে বলল, বউ। তার কথায় আমি শিহরিত। সে আমার গাল স্পর্শ করে বলে উঠল, বউ, খুব লেগেছে তাই না? আই এম সরি, তোমার সাথে রাগ দেখানোটা আমার ঠিক হয়নি। আমি আরেক দফা আশ্চর্য হলাম। এই রাগ করলেন, এখন আবার সরি বলছেন? মানুষটার ব্যবহার আমার ঠিক বোধগম্য হলো না। আসলে কি করছেন উনি? বউ, আর কখনো তোমার সাথে এমন করব না, প্রমিস। আর কখনো না। সরি 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 সরি। আমি তার দিকে তাকিয়ে থাকলাম। সে আবার বলল, বউ। হঠাৎ করে তুর্য আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। বউ, মাথাটা খুব ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দেবে? তার আদরে গলায় আওয়াজ শুনে শিহরিত হলাম। সে আমার এক হাত টেনে নিয়ে মাথায় দিতে দিল। আমি পরম যত্নে বিলি কাটতে লাগলাম। সে চোখ জোড়া বন্ধ করে শুয়ে আছে। তার মুখে ক্লান্তি ভাব ফুটে উঠেছে। হঠাৎ মনে পড়ল তার হাতের কথা। অনেকটা কেটে গিয়েছে তো তখন। আমি তার হাতের দিকে নজর দিতে দেখলাম ব্যান্ডেজ করা। আমি তার মাথায় হাত বুলাতে থাকি। হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমের সাগরে পাড়ি দিলাম বুঝতেই পারলাম না। সকালে উঠে নিজেকে কারো বাহুডোরে আবদ্ধ অবস্থায় দেখে আমি বিস্মিত হয়ে গেলাম। বেশ শক্ত করে আমায় জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন হয়ে আছেন তুর্য। তার ফর্সা মুখটা কেমন যেন লাগছে, ক্লান্ত ভাব তাতে স্পষ্ট। তার এলোমেলো চুলগুলো কপালে এসে নেমেছে। অজান্তেই আমার হাত সেদিকে চলে যায়। চুলে হাত বুলিয়ে সেগুলোকে আরো এলোমেলো করে দেই আমি। একদম পুরো বাচ্চাদের মতো লাগছে তাকে। আলতো হেসে তার নাক টেনে দেই আমি। সঙ্গে সঙ্গে সে চোখ খুলে তাকালো আর আমি বিভ্রান্তিতে পড়ে যাই। কি করব বুঝতে পারছি না। সে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমার খুব অস্বস্তি লাগছে এখন। এখন কি হবে? কি করব আমি? তুর্য আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমার বেশ অস্বস্তি বোধ হচ্ছে। আমি লজ্জায় মাথা নুইয়ে নিলাম। তুর্য আমাকে আরো লজ্জা দেওয়ার জন্য আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। আমার মুখ এখন তুর্যের মুখের অনেক কাছে। তার দৃষ্টি আমাতেই নিবদ্ধ। তার ভারী নিঃশ্বাসগুলো আমার গালে আছড়ে পড়ছে। আমি কি করব বুঝতে পারছি না। সে বলল, কি করছিলে মেহু? আমি কি বলবো বুঝতে পারছি না। নিশ্চুপ থাকাকেই ভালো মনে করলাম। তুর্য দ্বিতীয়বার একই প্রশ্ন করলেন, কিন্তু এবার তিনি আমাকে তার আরো কাছে টেনে নিলেন। আমি লজ্জায় চোখ বন্ধ করে নিলাম। এবার তিনি তার গোলাপি ঠোঁটজোড়া প্রসারিত করে বললেন, কি ভাবছো তুমি? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, প্লিজ ছাড়ুন। তুর্য আমার অবস্থা দেখে হেসে ফেললেন। তিনি বললেন, এত ভয় কেন পাও পিচ্চি? আমি কিছুই করব না। ছি, কি বাজে চিন্তা তোমার। এই বলে তিনি আমাকে ছেড়ে দিলেন। আমি উঠে গায়ের কাপড় ঠিক করে নিলাম। তিনি আবার বললেন, মেহু, তুমি এখনো ছোট, নিজের পড়াশোনার দিকে ফোকাস করো। আমাকে নিয়ে বেশি ভেবো না। এইভাবেই হঠাৎ করে বিয়েটা হয়ে গেল। তোমার ছোট মাথায় বেশি প্রেশার নিও না। বলেই তিনি ওয়াশরুমের দিকে অগ্রসর হলেন। খানিকক্ষণ বাদে তিনি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলেন। আমি তাকে দেখে চোখ বড় বড় করে অন্যদিকে ফিরে তাকালাম। আপনি খালি গায়ে কেন? এমন ভাব করছো মনে হয় অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। তুমি তো আমার বউই, তুমি তো সবই দেখতে পারো, এত লজ্জা পাওয়ার কি আছে? তার কথায় আমার কান দিয়ে গরম ধোঁয়া বের হওয়ার উপক্রম। নিজেকে সামলে বললাম, তুর্য শার্ট পরুন প্লিজ। আরে ওটাই তো সমস্যা হচ্ছে। হাত কেটে যাওয়ায় অনেক কষ্টে গোসলটা সারতে পারলেও শার্টটা পরতে পারছি না। ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু তুমি তো এর আগেই। তার হাতের কথা মনে হতেই আমি পেছন ফিরে তাকালাম। তার কাছে গিয়ে হাত থেকে ব্লু রঙের শার্টটা নিয়ে নিলাম। শার্টটা গায়ে পরিয়ে একের পর এক বোতামগুলো লাগিয়ে দিলাম। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। খানিকটা লজ্জা পেয়েও আমার মধ্যে সংকোচ কাজ করছে না। তাকে শার্ট পরিয়ে দিয়ে ব্যান্ডেজটা
চেঞ্জ করে দিলাম। এবার নিচে গিয়ে তার জন্য নাস্তা নিয়ে আসলাম। তুর্য আমার কাজগুলো পর্যবেক্ষণ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তাকে খাইয়ে দিলে চলে আসছিলাম, তখন তুর্য আমাকে ডাক দিলেন, মেহু। আমি পেছন ফিরে তাকালাম। মাঝে মাঝে তুমি বড় হয়ে যাও, তাই না? কিছুই বুঝতে পারলাম না। তুমি কবে বড় হবে মেহু? এবার তো অবাকের চরম শীর্ষে পৌঁছে গেলাম। উনি কি বলতে চাচ্ছেন? তুর্য আমায় দেখে হাসছেন, কিন্তু আমি তো রহস্যের সাগরে ডুব দিলাম। মানুষটাকে বোঝা আমার জন্য বেশ কঠিন হচ্ছে। বিকেল গড়িয়েছে, একটু আগে তুর্যের ফুফু মানে আমার ফুফু শাশুড়ির আগমন ঘটেছে। আঙ্কেল খানিকটা অসুস্থ থাকায় বিয়ের পরপরই নাকি উনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। আজ আমাদের জন্য আবার দেখা করতে এসেছেন। ড্রয়িং রুমে বসে আছি আমি, মিফতা ফুফু আর রেহানা চাচি। তুর্য বিকেলে বেরিয়েছিলেন, বলেছিলেন কি যেন একটা আছে ওনার। হাতে ব্যথা থাকার কারণে তার কর্মক্ষেত্রে যাওয়া এখন বন্ধ। রেহানা চাচি আর ফুপু বলছেন মিফতার আমি টিভি দেখছি, কিন্তু আমার চোখ দুটো টিভির পর্দায় হলেও মনে মনে সকালের ঘটনাকে কেন্দ্র করে খানিকটা অস্বস্তি হচ্ছে। কি করছিলাম আমি তখন? তুর্য কি ভেবেছিলেন আমাকে? আমার ভাবনায় ছেদ ফুটিয়ে তুর্য বাড়িতে প্রবেশ করলেন। তাকে হঠাৎ বিচলিত মনে হচ্ছে। বাড়িতে প্রবেশ করে আমার দিকে এক নজর তাকালেন তিনি। আমি লজ্জায় তার থেকে চোখ সরিয়ে নিলাম। সে হঠাৎ হেসে উপরে চলে গেলেন। আমার ফুফু শাশুড়ি আমাকে বললেন, বৌমা, কেমন চলছে তোমার সংসার? জি আলহামদুলিল্লাহ ভালো। তুর্যের বাবা কি বকে তোমাকে? আমি মুচকি হাসলাম। গতকালকের ভয়ঙ্কর অভিজ্ঞতা কিছুই বললাম না। হয়তো আমার হাসিকে সে ভালোর লক্ষণ হিসেবে ধরে নিয়েছে। এবার তিনি বললেন, মা, আমার ছেলেটা একটু রাগী হলেও তোমাকে অনেক ভালোবাসে। ও তোমাকে কখনো কষ্ট দেবে না। আমি বেশ আশ্চর্য হলাম। ভালোবাসা মানে কি বলছেন উনি? তবে কি তুর্য আমাকে আগে থেকেই চিনতেন? আমাকে কি করে চেনেন উনি? হাজারো প্রশ্ন এখন মনে দানা বাঁধছে। কি বলবো বুঝতে পারলাম না। মা জানিস, ছোট থেকেই আমার তুর্যটা বেশ চঞ্চল স্বভাবের ছিল। পুরো বাড়িটা মাথায় করে রাখতো। কিন্তু এক দুর্ঘটনায় আমার ছেলেটা একেবারেই গম্ভীর হয়ে গেছে। ওকে তো আমি হাসতেই দেখতাম না, সবসময় কেন যেন হয়ে থাকতো ছেলেটা। প্রাণ খুলে হাসতো। ও প্রায় ভুলেই গেছিল। তোকে দেখার পর খানিকটা স্বাভাবিক তুর্যকে দেখছি আমরা। মানে কিছুই বুঝতে পারছি না আমি। কি বলতে চাচ্ছেন উনি? আমাকে দেখার পর আর কি দুর্ঘটনা ঘটেছে ওনার সাথে? আমার মাথায় হাজারো প্রশ্নের বোঝা, কিন্তু কিছুই বলতে পারছি না আমি। পাশ থেকে মিফতা টিভি বন্ধ করে আমাকে জড়িয়ে ধরলো। ভাবিমণি, তুমি আমাকে আর ভাইয়াকে ছেড়ে যাবে না তো? সত্যি ভাইয়া তাহলে মরেই যাবে। আমার মাথা ঘুরে আসছে তাদের এই রহস্যজোড়া কথাগুলোতে। কিছুই বুঝতে পারছি না। এবার আমি ফুফুকে বললাম, কি বলছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু খুলে বলুন না প্লিজ। কি হয়েছে ওনার সাথে? কেন এমন উনি? মিফতা আমার কথা শুনে আমাকে আঠার মতো জড়িয়ে ধরলো। ফুফু বলতে শুরু করলেন, এটা আজ থেকে 6 বছর আগের কথা। যখন তুর্যের মা দিলরুবা জীবিত ছিলেন, তখন ভাই তাহিদ মাহমুদের প্রথম স্ত্রী উনি। ওটা তো জানো। তুর্য লন্ডন থেকে পড়াশোনা শেষ করেছে। ছোট থেকেই তুর্য মেধাবী ছাত্র হওয়ায় ভাইয়ের অনেক শখ ছিল ওকে বিদেশে পড়াশোনা কর। আর আমাদের তো ধন সম্পদের কোনো কমতি ছিল না, তাই তুর্যকে বিদেশেই বড় করেছেন তিনি। তুর্য আর মিফতা, এই নিয়েই ছিল তাদের সুখের সংসার। তুর্য বাহিরে পড়াশোনা করলেও বছরে 3-বারও দেশে আসতো। প্রথমত মিফতার জন্মদিনের দিন, দ্বিতীয়ত ওর মা বাবার বিবাহ বার্ষিকীতে, আর তৃতীয়ত বার আসতো মায়ের জোড়াজুড়িতে, ওর বাবা মায়ের 25তম বিবাহ বার্ষিকীতে এসে। ফুপু, কি বলছো তোমরা? তুর্যের কণ্ঠস্বর শুনতে পেয়ে ফুফু চুপ হয়ে গেলেন। কথা ঘুরিয়ে বললেন, এই তো নতুন বৌমার সাথে গল্প করছিলাম আর কি। বুঝতে পারলাম উনি চাচ্ছেন না তুর্যের সামনে কিছু বলতে। আমিও আর কিছু বললাম না, কিন্তু প্রশ্ন যেন আমার পিছু ছাড়ছে না। কি হয়েছে ওনার বাবা মার বিবাহ বার্ষিকীতে? রাত প্রায় 12টা। তুর্য বাড়িতে নেই। সেই সন্ধ্যায় বেরিয়েছেন ফুফুকে নিয়ে। আঙ্কেল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, তাই ফুফুকে বাসায় দিয়ে আসতে গেছেন তিনি। আমাদেরকে নেননি, বলেছেন তাড়াতাড়ি ফিরে আসবেন, কিন্তু তার ফিরে আসার কোনো হদিশ পাচ্ছি না আমি। আমার রাত জাগার অভ্যাস একদমই নেই। ঘুমে দু চোখের পাতা এক হয়ে আসছে আমার। আপাতত মিফতার ঘরে আছি আমি। আমায় উনি স্পষ্ট করে বলে দিয়েছেন দেরি হলে মিফতার সাথে থাকতে, একা থাকতে নিষেধ করেছেন। মিফতা তো গভীর ঘুমে মগ্ন। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে সদর দরজার দিকে তাকিয়ে আছি, কখন ওনার আগমন ঘটবে।
অনেক ঘুম পাচ্ছে, এখন আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমি। বেলকনি থেকে গিয়ে মিফতার পাশে শুয়ে পড়লাম। সকালে সোনালি রোদের আলো চোখে পড়তেই হাত দিয়ে চোখ ঢেকে নিলাম। আর মোড়া ভেঙে বিছানায় বসে পড়লাম। চোখ খুলে নিজেকে তুর্যের ঘরে আবিষ্কার করলাম। আমি এখানে কখন এলাম? কে আনলো? তুর্য কোথায়? আশপাশ তাকিয়ে দেখলাম তুর্য জানলার কাছে দাঁড়িয়ে আছেন। আমার দিকেই তাকিয়ে আছেন তিনি। তা ঘুম ভেঙেছে তাহলে? কটা বাজে? আমি এখানে কিভাবে আসলাম? আমি এনেছি। এবার আমার ধারণা পরিষ্কার হলো। রাত জাগতে বলেছিল কে? কয়টায় ঘুমিয়েছিলে? আপনি কখন এসেছেন? এত দেরি হয়েছে কেন? রাফসান বাসায় ছিল না, আমি আঙ্কেলের সাথে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তাই দেরি হয়েছে। রাফসানকে? তুর্য আমার দিকে চেয়ে বললেন। আমার ফুফাতো ভাই। ও, আপনার হাতের অবস্থা কেমন? তুর্য আমার দিকে এইভাবে চেয়ে আছেন যেন আমি তার কাছে কি না কি জানতে চেয়েছি। এমন করে তাকিয়ে আছেন কেন? আমি কি খারাপ কিছু জিজ্ঞেস করেছি? আরে না, তা না, দেখছি আমার মেহু পরিটা বড় হচ্ছে। আমি তার দিকে অবাক হয়ে চেয়ে থাকলাম। সে আমাকে বলল, মেহু, আজকে আমায় অফিসে যেতে হবে, ইম্পর্টেন্ট একটা কাজ আছে, তাড়াতাড়ি নাস্তা রেডি করো। এই অবস্থায় আপনি অফিস যাবেন? হাতের তো 12টা বাজিয়েছেন। এবার সে আমার কথায় হেসে ফেললেন। আমায় টেনে তার কাছে বসালেন। এরপর বললেন, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না পিচ্চি, আমি ঠিকই সামলে নিব, তুমি নাস্তা রেডি করো। আমি চলে যেতে নিব ঠিক তখনই তুর্য আমার কাঁধে হাত রাখলেন। জানো মেহু, আমি ভেবেছিলাম তুমি আমার সাথে আর কথা বলবে না, অনেক রাগ করবে ভেবেছিলাম। কেন? ওই যে। আমি চুপ করে রইলাম। ঠিকই তো, সেদিন যা করেছিলেন উনি অন্য কেউ হলে নিশ্চয়ই প্রতিবাদ জানাতো। মেহু, কিছু না, যাও। আমি কিছু না বলেই চলে আসলাম। নিচে গিয়ে দেখলাম মিফতা স্কুলের জন্য রেডি হচ্ছে। আমাকে দেখে বলল, ভাবিমণি, কাল তুমি কখন গিয়েছিলে? তার কথায় উত্তরে কি বলবো ভেবে পাচ্ছি না আমি। কিভাবে বলবো আমি নিজেই তো জানি না কিভাবে গেলাম। মিফতা রেডি হয়ে স্কুলে চলে গেল। আমি রেহানা চাচির সাথে হাতে হাতে নাস্তা সাজিয়ে নিচ্ছি। রেহানা চাচি আমার কাজে মুগ্ধ। আমার নিপুণ হাতের কাজ তিনি হয়তো আশা করেননি। টেবিলে খাবার সাজাতে সাজাতে দেখলাম তুর্য সিঁড়ি বেয়ে নিচে নামছেন। আমি খাবারগুলো রেখে দিলাম। তিনি এসে একটা চেয়ার টেনে বসে পড়লেন। আজ একটা মেরুন রঙের শার্ট আর কালো প্যান্ট পরেছেন উনি। আর ফর্সা শরীরের রংটা বেশ ফুটে উঠেছে। শার্টের হাতাগুলো ফোল্ড করে তিনি খাওয়া শুরু করলেন। একটা রুটির টুকরো করে মুখের সামনে নিয়েও রেখে দিলেন। আমার দিকে তাকিয়ে আমাকে টেনে পাশের চেয়ারে বসিয়ে দিলেন। খাওয়া শুরু করো ফার্স্ট। আরে আরে, আমি পরে খাবো, আপনি খেয়ে নিন। আর একটাও শব্দ না, চুপচাপ খেয়ে নাও মেহু। তার ধমক শুনে আমি কথা না বলে মুখে রুটি পুড়তে লাগলাম। সে একটু পরপর আমার দিকে দেখছে আর মুচকি হাসছে। আমার তো গা জ্বলে যাচ্ছে। নাস্তা সেরে বেরিয়ে পড়লেন তুর্য। মিফতা তো এর আগে স্কুলে চলে গেছে। রেহানা চাচি রান্নাঘরে দুপুরে রান্নার আয়োজন করছেন। ড্রয়িং রুমে বসে বোর হচ্ছিলাম আমি। হঠাৎ মনে হলো গতকালের কথা। ফুপি তো কথাগুলো অসমাপ্ত রেখেই চলে গেছিলেন। রেহানা চাচি যেহেতু অনেক বছর ধরে এখানে আছেন, নিশ্চয়ই তিনি জানবেন। আমি রান্নাঘরের দিকে অগ্রসর হলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম চাচি সবজি কাটছেন। আমি গিয়ে তার পাশ ঘেঁষে দাঁড়ালাম। তিনি আমাকে দেখে বললেন, কিছু বলবা বৌমনি? আসলে চাচি, গতকাল ফুপু কি বলছিল আপনি কি তার আর বাকি বুঝতে রইল না আমি কি বলতে চাইছি। তিনি বললেন, অনেক আগে থেকেই এই বাড়িতে থাকি আমি। বড় বৌমনি অনেক ভালো ছিলেন। উনি কিভাবে মারা গেছেন আর কি করতে চেয়েছিলেন ফুপি? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এগুলো পরে কমু বৌমনি, এখন শুনতে চাইও না, তুমি এখনো ছোট। আমি কিছুই বুঝতে পারলাম না। তিনি আবার বললেন, বৌমনি, সময় হলে সবটা জানতে পারবা। শুধু তোমারে এইটুকু বলি, তুর্য বাবারে সাইডা যাইও না, ছেলেটা অনেক ভালোবাসে তোমারে। বিকেলে বাগানে ঘুরছি আমি। বাগানে দাঁড়িয়ে বিগত দিনগুলোর কথা চিন্তা করছি আমি। দেখতে দেখতে পুরো 1 সপ্তাহ কেটে গেল। এই 1 সপ্তাহে
জীবনের বহু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমি। এই এক অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম অনুভূতি। এই দিনগুলোতে সবার আপন হয়ে উঠেছি আমি, কিন্তু তুর্য মানুষটার ব্যবহার ঠিক কী রূপ তা এখনো বুঝতে পারলাম না। এই রাগ আবার এই পানি, তার ব্যবহার ও কথাবার্তা আমার কাছে অজানা রহস্য। তাকে বোঝা আমার জন্য কঠিন। কেন যেন ভালো লাগছে না এখন। মিফতা ঘুমোচ্ছে, তুর্য এখনো বাড়ি আসেননি। রেহানা চাচি কেন জানি তাদের গ্রামের বাড়িতে গেছেন। কি যেন সমস্যা হয়েছে তাদের জমি জমা নিয়ে। মেঘমুক্ত সুনির্মল আকাশের গাঢ় নীল ব্যাপী আর ব্যঞ্জনা, শরতের ছোঁয়ায় শিশির ভেজা ঘাসে কোমল শিহরণ। শরৎ মানেই শিগুলি ছড়া সকাল, লাবণ্যের জোয়ার। হালকা চপল মেঘ ও রোদ্দুর লুকোচুরি খেলছে আকাশ মাঝে। শিউলি ফুলের সুবাস ছড়িয়ে পড়ছে চারপাশটায়। এই বাড়ির বাহিরে দেখলেই লোকে বুঝতে পারবে বাড়ির মালিক কতটা শৌখিন। হরেক রকমের দেশি বিদেশি ফুল আর ফলের চাষ করা হয়েছে বাগানটাতে। আমার মনে হয় বাড়ি থেকে এই বাড়ির বাগানটাই বেশি বড়। বাগানে ঘুরতে ঘুরতে শুনতে পেলেন এক মোহনীয় কণ্ঠস্বর। হ্যাঁ, এটা তুর্যের কণ্ঠস্বর। কি করছো? পেছন ফিরে দেখলাম তুর্য। তাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। তার ফর্সা মুখটা মলিন হয়ে আছে। তার কণ্ঠস্বর কেমন যেন ক্লান্তি মিশ্রিত। সারাদিন পরে শেষ বিকেলে বাড়ি ফিরেছেন। দেখেই বোঝা যাচ্ছে সারাদিন অনেক পরিশ্রম করেছেন। আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তিনি বললেন, মেহু, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু না তো। এখানে কি করছো? ভালো লাগছিল না তাই এখানে এসে দাঁড়িয়েছিলাম। ও আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি খাবার রেডি করো, খুব খিদে পেয়েছে। বলেই তিনি চলে গেলেন। আমিও তার পিছু পিছু বাড়িতে প্রবেশ করলাম। বাড়িতে গিয়ে আমি রান্নাঘরে ছুটে গেলাম। খাবার গরম করে টেবিলে নিয়ে রাখলাম। সবকিছু রেডি করে বসে থাকলাম, কিন্তু তুর্যের আসার কোনো লক্ষণ দেখলাম না। আমি উপরের ঘরে চলে গেলাম। তুর্য চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছেন। সে তো ফ্রেশ হয়ে নিচে যাবে বলেছিল, কিন্তু হঠাৎই এমন শুয়ে আছেন কেন? কি হয়েছে? আমি তাকে ডাকতে থাকলাম, আপনি খাবেন না? তার কোনো সাড়া শব্দ পেলাম না। এভাবে কয়েকবার ডাকতে থাকলাম, কিন্তু তিনি কিছুই বলছেন না। আস্তে আস্তে তার দিকে অগ্রসর হলাম, কিন্তু তিনি তো সেভাবেই শুয়ে আছেন। কোনো হেলদোল নেই তার। আমি কাছে গিয়ে কাপা কাপা হাতে তার গা স্পর্শ করলাম। জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। বেশ অবাক হলাম। এই তো আমার সাথে কথা বলল, হঠাৎ করে জ্বর কেন এলো? আমি তার পাশে বসে পড়লাম। জ্বরে সে বেঘোর। তাড়াতাড়ি করে তার গায়ে একটা কম্বল দিয়ে দিলাম। এরপরে তার মাথায় জলপট্টি দিতে থাকলাম। তার কোনো সারা শব্দ নেই, একেবারে নীরব হয়ে শুয়ে আছেন। আমার বেশ ভয় লাগছে। হঠাৎ করে এত জ্বর কেন এলো? রাত প্রায় 12টা বেজে গেছে, কিন্তু তুর্যের জ্বর এখনো কমেনি। আমি পাশে বসে বসে মাথায় জলপট্টি দিচ্ছি। আমার পাশে মিফতাও বসে আছে। জ্বরটা না কমলে তুর্য এখন নড়াচড়া করছেন, এপাশ ওপাশ করছেন আর জ্বরের ঘোরে মায়ের নামে প্রলাপ বকছেন। বারবার তার মুখ থেকে মা মা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। বেশ চিন্তা হচ্ছে এখন। ডাক্তার ডাকতে চাইলেও তুর্য বারণ করে দিয়েছেন। তিনি নাকি এমনিতেই ভালো হয়ে যাবেন। কিছুক্ষণ পরে আমি মিফতাকে ঘুমিয়ে পড়তে বললাম। মিফতা প্রথমে না যেতে চাইলেও আমার কাঠ কণ্ঠের কথা ফেলতে পারল না। তুর্যের মাথায় কাছে বসে আছি আমি। হঠাৎ তুর্য কাতর কণ্ঠে বললেন, মেহু, অনেক রাত হলো তো, ঘুমাও। আমি কিছু না বলে কাপড় ভিজিয়ে আবার তার কপালটায় রেখে দিলাম। তুর্য আবার বললেন, রাত জাগলে তোমার অসুখ হবে। আমি বেশ আশ্চর্য হলাম। আজব মানুষ তো, নিজের গায়ে কেমন জ্বর এর উপর আমার চিন্তায় মগ্ন। আমি বললাম, আমার কিচ্ছু হবে না, আপনি ঘুমানোর চেষ্টা করুন। তুর্য বললেন, এই পিচ্চি আমার সেবা করতে গিয়ে তোমার কিছু হোক তা আমি চাই না। চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমি তার কথার কোনো পরোয়া করলাম না, ঠায় বসে থাকলাম। এবার তিনি বললেন, মেহু, তুমি ঘুমিয়ে পড়ো, আমার কিছু হবে না। এই যন্ত্রণা আমি সহ্য করতে অভ্যস্ত। মানে কি বলতে চেয়েছেন উনি? বুঝতে পারলাম না। আমি হালকা ধমকের সুরে তাকে বললাম, আপনি আর একটাও কথা বলবেন না, চুপচাপ ঘুমিয়ে পড়ুন। সে আমার কথায় হাসলো, চোখ বন্ধ করে দিয়ে বলল, মেহু, এই জ্বরে আমার কিছু হবে না। আর তো মাত্র কয়টা দিন, এরপর সবচেয়ে কঠিন যন্ত্রণার সম্মুখীন হতে হবে আমায়। তখন কি করব? তুমি কি সাথে থাকবে আমার? তার চোখ দুটো দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি কিছুই বুঝতে পারলাম না। তাকে উল্টো প্রশ্ন করলাম, কি বলছেন আপনি? মানে কি? এভাবে কথা বলছেন কেন?
সে আমার কথায় মুচকি হেসে বলল, কিছু না পিচ্ছি। আমার মস্তিষ্ক তার কথার কোনো উত্তর আবিষ্কার করতে পারবো না। তিনি ঠিক কি বোঝাতে চাইছেন আমাকে, কি যন্ত্রণার কথা বলছেন? মেহু, সে আবারও ডাকছে আমাকে। আমি সায় দিলাম। মাথাটায় প্রচুর যন্ত্রণা হচ্ছে, একটু হাত বুলিয়ে দিবে? তার আদরে কণ্ঠ শুনে আমার হাত তার মাথায় চলে গেল। আমি নিঃশব্দে তার মাথায় সিল্কি চুলগুলোতে হাত বুলিয়ে দিতে লাগলাম। হাত বুলাতে বুলাতে এক পর্যায়ে বুঝতে পারলাম সে ঘুমিয়েছে। রাত প্রায় 3টা বেজে গেছে। আমারও প্রচুর ঘুম পাচ্ছে। আমি ঘরের এক প্রান্তে বসানো সোফার উপর গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম তুর্য নেই। আমি বিছানার উপর শুয়ে আছি। নিশ্চয়ই এটা তুর্যের কাজ। গায়ের কাপড় এলোমেলো হয়ে আছে। ইস, বেশ লজ্জা করছে। তুর্য আমাকে এভাবে দেখেছেন, এখন তার সামনে যাব কিভাবে? ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখলাম খাটের উপর একটা ছোট্ট ছেলে বসে আছে। ছেলেটা আমাকে দেখে হাসছে। সে খাট থেকে নেমে আমাকে এসে জড়িয়ে ধরলো আর বলল, মামতি। আমি তো অবাক, এটা কে, এখানে কেন? ছেলেটা আমাকে বলল, কোলে নাও আমাতে। ছোট বাচ্চাদের আমার খুব ভালো লাগে। তার উপর এত সুন্দর করে আমার সাথে কথা বলছে। আমি ওকে কোলে তুলে নিলাম। ভারী মিষ্টি ছেলে, খুব সুন্দর করে কথা বলছে। আমি ওকে কোলে করে খাটে বসে পড়লাম। হঠাৎ রুমের দরজা ঠেলে তুর্য প্রবেশ করলেন, সাথে একটা মেয়ে। একে দেখেছি মনে হচ্ছে। সে আমাকে বলল, ভাবি চিনতে পেরেছো আমাকে? মনে পড়লো একে তো বিয়েতে দেখেছিলাম। আমি বললাম, জি, কেমন আছেন আপু? এই তো ভালো, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। এটা হচ্ছে তুর্যের ফুফাতো বোন আলিশা রহমান, তার মানে ছেলেটি তার। সূর্য বলল, মেহু, এদিকে এসো। আলিশা আপু বললেন, ভাইয়া কি রে তুই? পরে তোর কথা শুনবে, আগে ভাবির সাথে কথা বলে নেই। বিয়ের দিন তো চলেই গেলাম, এখন সুযোগ হয়েছে, এসেছি, আবার কবে না কবে আসবো, তুই যা। তুর্য মুখটা মলিন করে চলে গেলেন। তার মুখ দেখেই বেশ হাসি পাচ্ছে আমার। মুহূর্তেই মনে হলো কাল রাতের কথা। তার জ্বর কমে গেছে। তুর্য বাড়িতে নেই বর্তমানে। আলিশা আপু, আমি আর মিফতা অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম। সাথে সায়ান ভাইয়া, আলিশার স্বামী ছিলেন। ড্রয়িং রুমে সবাই মিলে গল্প করছে আর আমি শাফিনকে কোলে নিয়ে বসে আছি এক পাশে। হঠাৎ সদর দরজায় খেয়াল হতেই দেখলাম তুর্য বাড়িতে প্রবেশ করছেন, হাতে অনেকগুলো প্যাকেট। আমায় চোখের ইশারায় তার কাছে যেতে বললেন। আমি শাফিনকে কোল থেকে নামিয়ে সেখানে গেলাম। সে প্যাকেটগুলো আমার হাতে দিয়ে দিল। সবাইকে খাবার দাও। আপনি বাহির থেকে খাবার আনতে গেলেন কেন? আমি তৈরি করতে পারতাম। সূর্য মুচকি হেসে বলল, আমার পিচ্চি বউটার তো অনেক কষ্ট হতো, আর আপাতত আমি এটা চাচ্ছি না। খাবার দাও। আমি সবাইকে নাস্তা সার্ভ করলাম। প্রতিটা সময় তুর্য আমার দিকে চেয়েছিলেন। স্নিগ্ধ পরি, বারবার কেন তোমার প্রেমে পড়ে যাই? তোমার নেশায় কেন এতটা আসক্ত আমি? আমার প্রতিটি আবেশে তুমি, আমার স্নিগ্ধ আবেশে তুমি, তোমার মায়ায় আবদ্ধ আমি। তোমায় ছাড়া আমি কি করে থাকতে পারবো আমি? মিহু, জি। 1 সপ্তাহ পরে তোমার রেজাল্ট দিবে। হুম কলেজে ভর্তির প্রিপারেশন নাও। তুর্য চলে গেলেন। দেখতে দেখতে আমাদের বিয়ের প্রায় 1 মাস কেটে গেল। এই দিনগুলো বেশ ভালোই গেল। এই দিনগুলোতে নিজেকে একেবারে এই পরিবারে খাপ খাইয়ে নিয়েছি আমি। তুর্যের বকা, আদর মাখা ধ্বনি, মিফতার সাথে খুনসুটি, এই সব নিয়ে বেশ ভালোই কাটছে আমার দিনগুলো। বুঝতে পারিনি এত তাড়াতাড়ি কেটে যাবে এতগুলো সময়। কিন্তু বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুর্য কেমন জানি হয়ে যাচ্ছে। প্রয়োজনের অতিরিক্ত একটা কথাও বলেন না উনি। এটা প্রথম থেকে হলেও ইদানিং এর প্রভাব বেশি লক্ষ্য করছি আমি। তার ফর্সা মুখটা কেমন জানি শুকিয়ে যাচ্ছে। কি জানি চিন্তা করেন উনি। বাড়িতে যতক্ষণ থাকেন আমার থেকে দূরে থাকার চেষ্টা করেন। আজ বিকেলে ব্যালকনিতে দাঁড়িয়ে বাহিরের মনোরম প্রকৃতি দেখতে যখন আমি ব্যস্ত, তখনই এসে রেজাল্টের খবর শুনিয়ে গেলেন উনি। এতদিন রেজাল্ট নিয়ে ততটা চিন্তা না হলেও এটা এখন খুব চিন্তা হচ্ছে। আমার বুকে ভয় দানা বাঁধছে ধীরে ধীরে। পরীক্ষা মোটামুটি বেশ ভালোই দিয়েছি আমি। আশানুরূপ ফলাফল না হলে তখন কি হবে? রাত 10টা বেজে গেছে। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। বিকেলে রেজাল্টের কথা শোনার পর থেকেই হাত পা কাঁপছে। আশেপাশে কি হচ্ছে তা যেন দেখতে পাচ্ছি না আমি। শুধু মনে পড়ছে যদি ফলাফল ভালো না আসে তখন কি হবে। কি ভাবছো এখনো? ঘুমাবে না?
পেছন ফিরে দেখলাম তুর্য। এত টেনশন করছো কেন? তোমার রেজাল্ট ভালোই আসবে। আপনি কি করে বললেন? আমার বউ তো, তাই বললাম। আপনার বউ হলেই যে ভালো হবে এটার কোনো গ্যারান্টি আছে? অবশ্যই আছে। তাসকিন মাহমুদ তুর্য কখনো ভুল বলে না। ওকে। আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। সে আমার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। মনে হচ্ছে কতদিন আমাকে দেখেনি। তোমায় দেখার পিপাসা যেন মেটেই না। তোমার মাঝে কি আছে যা আমায় আকৃষ্ট করে? তোমার চোখের চাহনিতে এক অপূর্ব মায়া। বারবার কেন এই ছোট পরীটা আমাকে পাগল করে দেয়? কি নেশা আছে তোমার মাঝে? আমায় মনে পড়বে কখনো তোমার মেহুপরী? তাকে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আমি জিজ্ঞেস করলাম, কি দেখছেন? আমার মেহুপরীটাকে দেখছি। আমার পরীটা বড় হচ্ছে। আমি তার কথায় মুচকি হাসলাম। তার কথাগুলো শুনতে এখন আমার খুব ভালো লাগে। জানি না কেন এমন হচ্ছে আমার। তবে কি আমি তার প্রতি আসক্ত হয়ে গেছি? আমায় ভাবনার জগতে বিলীন হয়ে যেতে দেখে তুর্য বললেন, মেহু, তুমি কি আমাকে ভুলে যাবে? আমি আশ্চর্য হলাম। ওনাকে দেখে ভুলে যাব আমি? কি বলতে চাচ্ছেন উনি? আমি কেন আপনাকে ভুলে যাব? আপনি এভাবে কথা বলছেন কেন? তুর্য মুচকি হেসে বলল, কিছু না পিচ্ছি বউ আমার। আমার মাথায় তার কথাগুলোই ঘুরপাক খাচ্ছে বারবার। আমাকে চিন্তামগ্ন থাকতে দেখে তিনি বললেন, মেহু শোনো, হুম। গ্রামে যাবে? মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল। অনেক খুশি লাগছে এখন। বিয়ের পর একবারও বাড়িতে যাওয়া হয়নি। অনেকদিন পর বাড়িতে যাব। মাঝে মাঝে আম্মু আব্বুর সাথে কথা বললেও তাদের দেখার ইচ্ছেটা আমার মাঝে তীব্র গতিতে বাড়ছে। আমি উৎকণ্ঠা হয়ে বললাম, কবে কবে কবে? এত খুশি? কাল সকালে যাব। আচ্ছা ঠিক আছে। ব্যাগ গুছিয়ে নাও। আচ্ছা, মিফতাও কিন্তু যাবে। হুম। সে আর কিছু বললেন না। আমিও কিছু না বলে ব্যাগ গুছাতে চলে গেলাম। সকালে গ্রামে যাব, খুব খুশি লাগছে আমার। দীর্ঘ সময় পাড়ি দিয়ে বাড়িতে চলে এলাম। বাড়ি কাছে আসতেই দেখতে পেলাম মধু বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দৌড়ে গিয়ে মধুকে জড়িয়ে ধরলাম। ও আমাকে দেখেই কেঁদে দিল। আমিও কাঁদতে লাগলাম। কতদিন পরে ছোট বোনটাকে দেখছি। একে একে মা আর আমার চাচিরা ছুটে এলেন। মাকে জড়িয়ে ধরে আরেক দফা কান্নার পর্ব শেষ হলো। এবার সবার চোখ গেল জামাইয়ের উপর। দেখতে পেলেন তুর্য মুখটা বাঁকা করে আমার দিকে তাকিয়ে আছেন। সবাই জামাইয়ের সাথে কথা বলে তাকে ভেতরে আসতে বলল। তুর্য আমাকে বলল, তোমাদের মেয়েদের চোখ কি দিয়ে তৈরি বলো তো? পানির ট্যাঙ্ক মনে হয়। আমি হালকা রাগে দৃষ্টিতে তাকিয়ে বললাম, কেন এভাবে বলছেন কেন? সে আমার দিকে তাকিয়ে বললেন, ছিচকাদুনে একটা। বলেই তিনি ভেতরে চলে গেলেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মিফতা বলল, ভাইমুনি কেঁদো না। আমি মিফতাকে নিয়ে ভেতরে গেলাম। মহাশয় তো আমাদের রেখেই ভেতরে চলে গেলেন। মনে হয় উনি এই বাড়িতে কত এসেছেন, সব চেনেন। ভেতরে গিয়ে দেখলাম সবাই জামাই নিয়ে মহা ব্যস্ত। বাড়িতে ছোটখাটো একটা আয়োজন লেগে গেছে। তুর্য একটা চেয়ারে বসে আছেন আর আমার দিকে তাকিয়ে ইশারায় তার কাছে যেতে বললেন। আমি তার কাছে না গিয়ে ভেতরে চলে গেলাম। এতে হয়তো উনি রাগ করেছেন, কিন্তু আমার বেশ ভালো লাগছে। মায়ের সাথে টুকিটাকি কাজ, ছোট বোনের সাথে ঘুরোঘুরি আর হাসি ঠাট্টায় কেটে গেল দিনটা। রাতে তুর্য আমার জন্য বাড়ির সবচেয়ে সুসজ্জিত ঘরটায় থাকার বন্দোবস্ত করা হলো। কিন্তু আমি মিফতা আর মধুর সাথে গিয়ে শুয়ে পড়লাম। আজ তুর্যের কাছে যাওয়ার সাহস আমার নেই। সারাদিন তার কোনো খোঁজ খবরই আমি রাখিনি। রাগে তার মুখটা যে টমেটোর মতো ফুলে আছে এটা আমার চোখের আড়াল হয়নি। বেশ কয়েকবার আমাকে তার কাছে যেতে বলেছিলেন, কিন্তু আমার মুখ ভেঙচে অন্যদিকে চলে গেছি। এখন তো উনি বেজায় রেগে আছেন। এখন গেলে হয়তো আমাকে চিবিয়ে খাবেন। গভীর ঘুমে আচ্ছন্নরত অবস্থায় বুঝতে পারলাম আমি শূন্যে ভাসছি। গভীর ঘুমে মগ্ন থাকায় চোখ খুলতে ইচ্ছে হচ্ছে না। কিন্তু হঠাৎই চোখ খুলে দেখলাম আমি তুর্যর কোলে। কিন্তু কিছু বলতে যাব এর আগেই উনি বললেন, চিৎকার করলে কিন্তু এখনই কোল থেকে ফেলে দিব। আমি কিন্তু এ কাজ করতে দ্বিতীয়বার ভাববো না।